আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা 6 নম্বর লেকচারটি দেখব। তো 6 নম্বর লেকচারে আমরা আজকে 3টি টপিক শিখব। তো 1 নম্বর হচ্ছে শর্টিং, ফিল্টারিং, তারপর ফ্রি স্প্যান। তো প্রথমে আমরা শর্টিংটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ডেটা সেট আছে। তো প্রথমে আছে স্মলেস্ট টু লার্জেস্ট, টাইম মিনিট। এখানে বেশ কিছু টাইম মিনিটে দেওয়া আছে 9 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ দেখেন এখানে বড় থেকে ছোট আছে 9, 8, 4, 3, 2, 1। তো অনেক সময় এরকম আমাদের লাগতে পারে যে ছোট থেকে বড় করা লাগতে পারে। তো নর্মালি যদি এই কাজটা আপনি ম্যানুয়ালি করতেন তাহলে কি করতে হতো, এই যে 1.2 এগুলোকে আগে এখানে 9.2টাকে ডিলিট করতে হতো এভাবে, তারপর এখানে 1.2 দিতে হতো, ঠিক আছে, আবার ওই 9.2টা নিচে আনতে হতো। তো এটা কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। এখানে হয়তো বেশ কয়েকটা ডেটা হয়তো খুব বেশি সময় লাগবে না, বাট যখন আপনার ডেটা সেটটা অনেক বড় হবে, ধরেন 1000 ডেটা বা 2000 ডেটা, তখন কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে আপনাকে ম্যানুয়ালি করতে হলে অনেক সময় দরকার। সো এটাকে জাস্ট আমরা অন ক্লিকের মাধ্যমে করতে পারবো। সো এটাকে করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত এটাকে আমাদের সিলেক্ট করতে হবে 9 থেকে 1 পর্যন্ত যতটুকু অংশ আমরা শর্টিং করতে চাই। সিলেক্ট করার পরে এই যে উপরের হোম থেকে আমরা চলে যাব শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে এখানে একটা অপশন আছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। বর্তমানে আমার এটা আছে লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমি যদি এটাকে স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট অন ক্লিকের মাধ্যমে কিন্তু এটা অটোমেটিক শর্টিং হয়ে গেছে এবং দেখেন 1, 2 অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত হয়ে গেছে। আবার এটাকে যদি আমি বড় থেকে ছোট করি তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদের শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে দেখেন আগের মতো হয়ে গেছে। আচ্ছা, একইভাবে এখানে লার্জেস্ট টু স্মলেস্ট আমরা কীভাবে করতে পারি, যেমন এটা কিন্তু ছোট থেকে বড় আছে। সো আমরা এটাকে বড় থেকে ছোট করতে হলে শর্টিং থেকে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে দেখেন এটা বড় থেকে ছোট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে এটা আমরা দেখব, এখানে বলতেছে হোল রেকর্ড ইজ শর্টেড। তো এখানে আমাদের সেলসম্যান আছে, বেশ কয়েকজন সেলসম্যান, এবং কত টাকা সেল ডান করছে, কে কত টাকা সেল কমপ্লিট করছে সেটার এখানে ডেটাটা দেখা যাচ্ছে। যেমন কবির 6850 টাকা, রীতা 5254 টাকা। তো আমরা যে কাজটা করব, এই যে সেলটা এটা কিন্তু বড় থেকে ছোট আছে। তো আমরা যদি এটাকে ছোট থেকে বড় করতে চাই, দেখেন, অর্থাৎ স্মলেস্ট টু লার্জেস্ট করতে চাই, যদি এটা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ওয়ার্নিং শো করতেছে। এই ওয়ার্নিংটা আসলে কেন শো করতেছে এটা একটু বুঝি। তো আমি যদি এটাকে একটু জুম করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, দেখেন এখানে বলতেছে শর্ট ওয়ার্নিং, মাইক্রোসফট এক্সেল ফাউন্ড ডেটা নেক্সট টু ইয়োর সিলেকশন। অর্থাৎ মাইক্রোসফট ডেটা আমার সিলেকশনের আশেপাশে কিছু খুঁজে পেয়েছে। সিন্স ইউ হ্যাভ নট সিলেক্টেড দিস ডেটা, যদি আমি ওই ডেটাটা সিলেক্ট করে না থাকি, ইট উইল নট বি শর্টেড, এটা শর্টেড হবে না। তারপরে আমাকে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডি, তুমি আসলে কি চাচ্ছ, এক্সপ্যান্ড দি সিলেকশন, সিলেকশনটাকে কি এক্সপ্যান্ড করতে চাচ্ছ, নাকি কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন, নাকি শুধু কারেন্ট যে সিলেকশনটা যতটুকু তুমি করেছো ততটুকু রাখতে চাচ্ছ। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি সেলস ডানের যে সেলগুলোকে সিলেক্ট করছি, ও অটোমেটিক বুঝতে পারছে যে আমার বাম পাশে কিন্তু সেলসম্যানগুলো আছে, ঠিক আছে, কারণ বাম পাশেও কিছু ডেটা খুঁজে পাইছে। এখন ও বলতেছে যদি আমি বাম পাশের ডেটাটা সিলেক্ট করে না থাকি তাহলে আমি কি করব, কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন দেব, অর্থাৎ আমার শুধুমাত্র যতটুকু অংশ আমি সিলেক্ট করছি এটার মধ্যে শর্টিং হবে। আর যদি এক্সপ্যান্ড করি তাহলে কি করবে, সেই সেলসম্যানকে সাথে করে নিয়ে শর্টিং হবে। অর্থাৎ যখন এই যে 6850 এটা যখন নিচের দিকে নামবে তখন সে কবিরকে সাথে করে নিয়ে নামবে। কখন নামবে, যখন আমরা এক্সপ্যান্ড দি সিলেকশন রেখে শর্ট করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি বলতে পারেন যে সেটা হচ্ছে যে এই কাজটা আমরা কেন করব, এক্সপ্যান্ডটা কেনই করব, বা কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন কেন করব। দেখেন এখানে আমরা যদি কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন এটাতে চেক মার্ক করে শর্টে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে এটা কিন্তু শর্ট হয়ে গেছে, তাই না। সো এটা কিন্তু শর্ট হয়ে গেছে, 1875 উপরে চলে আসছে এবং 6850 নিচে নেমে গেছে। বাট এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এই যে 6850 যে সেলটা এটা কিন্তু সিন করে না, এটা করছে কে,
কবির করছে। বাট আমরা যখন শুধুমাত্র এই অংশটুকু শর্টিং করছি তখন যেটা হয়েছে যে এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, যদিও এটা ছোট থেকে বড় হয়েছে, বাট এখানে কিন্তু এক একজনের নামের সাথে ভিন্ন ভিন্ন সেলস চলে আসছে। এটা কিন্তু একটা বড় সমস্যা, তাই না? কারণ কবির সেল করছে 6,850 টাকা, বাট তাকে এখন 1875 চলে আসছে। তো এটা তো বড় ধরনের একটা মিস্টেক। সো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা শর্টিং করার ক্ষেত্রে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। সো এই ধরনের ক্ষেত্রে যখন আমরা শর্টিং করব, এখান থেকে শর্টে করব স্মলেস্ট টু লার্জেস্ট, তখন আমরা এটাকে এক্সপ্যান্ড দি সিলেকশন এটা রেখে ওকে করব। তাহলে কি হবে, কবিরকে সাথে নিয়ে সে শর্টিং হবে। তো যদি এক্সপ্যান্ডে ক্লিক করি কিন্তু শর্ট হচ্ছে না, আরেকটা ওয়ার্নিং চলে আসছে। কি আসছে, টু ডু দিস অল দি মার্জ সেল নিড টু বি দি সেম সাইজ। মানে আমাদের কোনো মার্জ সেল থাকা যাবে না। যেমন দেখেন এইটার সাথে সাথে আমার উপরে যে রেকর্ডটা, হোল রেকর্ড ইজ শর্টেড, এই অংশটা কিন্তু জি এবং এইচ এই দুইটা কলাম মার্জ করা আছে, তাই না? সো এই জন্য এই যে দেখেন এখানেও কিন্তু শর্টিং এই অংশটা কিন্তু মার্জ করা, কিন্তু ওইটাতে কোনো প্রবলেম থাকবে না। কিন্তু যেহেতু আমাদের এই ডেটা সেটের সাথেই একটা সেলকে মার্জ করা রয়েছে, দুইটা সেলকে, এই কারণে হচ্ছে এটা কাজ করতেছে না। তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে আপনাকে এই শর্টিংয়ের অংশটাকে প্রথমে আনমার্জ করতে হবে। দেখেন এখন কিন্তু আনমার্জ হয়ে গেছে, অর্থাৎ আমি কিন্তু এগুলো সেলগুলো আলাদা সিলেক্ট করতে পারতেছি। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই অংশটা সিলেক্ট করে শর্টে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে আমরা যদি এক্সপ্যান্ড রেখে শর্টে ক্লিক করি, তাহলে দেখেন ক্লিক করার সাথেই কিন্তু আমার সেলসের উপর ভিত্তি করে যার যে নাম, সেই নামগুলোও কিন্তু অটোমেটিক শর্টিং হয়ে গেছে। যে কবির 6,850 টাকা চলে আসছে, ঠিক আছে? এরপরে গিয়ে আপনি যে কাজটা করতে পারেন, এই যে হোল রেকর্ড ইজ শর্টেড, এটা আনমার্জ করছিলেন, এটাকে আবার পুনরায় মার্জ করে দিতে পারেন। অর্থাৎ আপনি এটা আনমার্জ করে এটাকে এক্সপ্যান্ড করবেন শর্টে, তারপরে আবার এটা মার্জ করে দিতে পারেন। আচ্ছা, তো তারপরে এখানে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এখানে একটা ডেট দেওয়া আছে, বেশ কয়েকটা ডেট, যেমন 6 ডিসেম্বর 2019, তারপরে 5 ডিসেম্বর 2019। তো এইখানে যে ডেটটা আছে এটা কিন্তু এই যে 6 তারিখ, এটা কিন্তু ওল্ডেস্ট না নিউয়েস্ট, এটা হচ্ছে নতুন তারিখ, নিউয়েস্ট। এই যে 5 তারিখ এটা হচ্ছে গত হয়ে গেছে, 4 তারিখ গত হয়েছে, 3 তারিখ গত হয়ে গেছে। অর্থাৎ 6 তারিখটা হচ্ছে নতুন তারিখ, কিন্তু 1 তারিখটা হচ্ছে পুরাতন তারিখ বা ওল্ডেস্ট ডেট, আর 6 তারিখটা হচ্ছে নিউয়েস্ট ডেট। তো এটা হচ্ছে নিউয়েস্ট টু ওল্ডেস্ট আছে। তো আমরা যদি ওল্ডেস্ট টু নিউয়েস্ট করতে চাই, তাহলে এটা সিলেক্ট করতে হবে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে। এটাকে আমরা দেখেন, আপনি যখন এটা সিলেক্ট করছেন তখনও বুঝে গেছে যে এটা কিন্তু ডেট, এই কারণে ও বলতেছে শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট। কিন্তু আগের ক্ষেত্রে আমরা এইগুলোর ক্ষেত্রে দেখেছিলাম স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, বাট এখানে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট। তো যেহেতু এখানে নিউয়েস্ট টু ওল্ডেস্ট আছে, আমরা এটাকে ওল্ডেস্ট টু নিউয়েস্ট করে দিব, ঠিক আছে? সো এটা যখন করে দিলাম, তখন দেখেন 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত শর্টিং হয়ে গেছে। আবার এখন বর্তমানে এটা ওল্ডেস্ট টু নিউয়েস্ট আছে, এটাকে আমরা যদি নিউয়েস্ট টু ওল্ডেস্ট করতে চাই, তাহলে এটাতে ক্লিক করলে আবার 6 তারিখ আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে শর্টিং। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফিল্টারিং। আচ্ছা, ফিল্টার মূলত কি? ফিল্টার হচ্ছে এক প্রকার সাকন বা সাকুনি। আমরা ফিল্টার দেখেছি হচ্ছে যেমন পানির ফিল্টার থাকতে পারে। তারপরে হচ্ছে পানির ফিল্টার আসলে কি হয়, যে পানিকে বিশুদ্ধ করার কাজটা করে, ময়লা যদি কোনো কিছু থাকে সেটাকে ফিল্টার করে বের করে ফেলে, ঠিক আছে? সো এখানে যে বিষয়টা, এক্সেলের ক্ষেত্রে ফিল্টার আসলে কীভাবে কাজ করে এটা আমরা এখন একটু দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডেটা সেট দেওয়া আছে। তো ফিল্টার অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ফিল্টার হচ্ছে দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি ফিল্টার অ্যাড করতে পারবেন, আর একটা হচ্ছে এই ডেটা সেটটাকে যখন আপনি টেবিলে রূপান্তর করবেন তখন অটোমেটিক ফিল্টার অ্যাড হয়ে যাবে। তো আমি যদি ম্যানুয়ালি ফিল্টারটা দিতে চাই, অটোমেটিকটা আমরা যখন টেবিল দেখব তখন ওখানে দেখাবে যে কীভাবে আমরা অটোমেটিক করতে পারি, অথবা আমি এইটা দেখানোর পরে আমি অটোমেটিকটা দেখাই দিচ্ছি যে টেবিল করলে কীভাবে এটা ফিল্টার অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে প্রোডাক্ট থেকে COGS এই পর্যন্ত পুরো অংশটাকে মানে হেডিংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশন থেকে আপনি ফিল্টারটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনটা, এটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+L। যদি আপনি Ctrl+Shift+L এ ক্লিক করেন তাহলে অটোমেটিক ফিল্টার হবে, অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন। দেখেন ক্লিক করার পরপরই
এখানে ছোট্ট একটা অপশন চলে আসছে, ফিল্টারের অপশন, ঠিক আছে। সো আমি এখন মনে করেন এখানে ফিল্টার করব, তো এটা কীভাবে করতে পারি? তো এই প্রোডাক্ট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারেন, রিজিওন ওয়াইজ ফিল্টার করতে পারেন, নেম ওয়াইজ ফিল্টার করতে পারেন, যে এই যে রিতা নামে আরও কেউ আছে কিনা এটা আপনি ফিল্টার করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে রিজিওন ওয়াইজ করতে পারেন। সো আমরা আপাতত প্রথমে দেখব যে ফিল্টার ওয়াইজ কীভাবে আমরা প্রোডাক্ট ওয়াইজ কীভাবে ফিল্টার করতে পারি। সো এইখানে ক্লিক করার পরে এই ছোট্ট একটা বাটন আছে, আইকন আছে, এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো ওপেন হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনি যেটা করতে পারেন যে এখানে সিটিবি মানে হচ্ছে র্যান্ডমলি কিছু প্রোডাক্টের নাম আছে। তো আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা A to Z শর্টিং করতে পারি। A to Z মানে কি? মানে হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত প্রথম যে লেটারটা, যেমন হচ্ছে এখানে চেয়ারের সি, টেবিলের টি, বোর্ডের বি, এই সি টি বি এম, মার্কারের এম, ল্যাপটপের এল, এগুলো কি হবে? A to Z শর্টিং হবে, অর্থাৎ এরগুলো উপরে থাকবে, তারপর হচ্ছে জেডেরগুলো নিচের দিকে থাকবে, ঠিক আছে। সো এটা শর্টিং করার জন্য আমরা এখানে ক্লিক করে A to Z জাস্ট একটা ক্লিক করব, তখন কি হলো দেখেন, এটা কিন্তু অটোমেটিক A to Z ফিল্টার হয়ে গেছে। এবং এটার সাথে যে রেকর্ডটা ছিল পুরো হোল রেকর্ডটাই কিন্তু ফিল্টার হয়ে গেছে, তাই না? সো দেখেন এখানে কিন্তু এ দিয়ে কোনো প্রোডাক্ট নাই, এজন্য আসে নাই। বি থেকে শুরু হয়েছে, বি, সি এবং সর্বশেষ আমাদের টি পর্যন্ত আছে। আবার আপনি এখান থেকে জেড টু এ করে দিলে তখন কি হবে? টি থেকে শুরু করে এই যে বোর্ড পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। এবং এগুলোর সাথে কিন্তু বাকিগুলো অটো ফিল্টার হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি কি করতে পারেন? ফিল্টার, এই যে শর্টিং। আচ্ছা, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু শর্টিংয়ের অংশ, এটা কিন্তু ফিল্টারের অংশ না, ঠিক আছে। আমরা যে একটু আগে শর্টিং করেছিলাম, যে এখানে যে শর্টিং করেছিলাম, আরেকটা শর্টিং হচ্ছে আমরা এই যে এইভাবে শর্টিং করতে পারি, যেগুলো হচ্ছে টেক্সটগুলো শর্টিং হয় মূলত A to Z, Z to A, ঠিক আছে। সো এই ফিল্টারের অপশন থেকে কিন্তু আপনি এই শর্টিংটা করতে পারবেন। আবার শর্ট বাই কালার ওয়াইজও কিন্তু আপনি শর্টিং করতে পারবেন। যখন আপনার এই সেলগুলোতে কোনো কালার থাকবে, যেমন ধরেন আমি যদি এখানে একটা কালার দিয়ে দেই, তারপরে এখানে একটা কালার দিয়ে দেই, এখন যদি আমি এখানে শর্টিং করতে চাই, এই কালারে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি একটা কালার দেখতে পাচ্ছেন, এই কালারে ক্লিক করার সাথেই ওই কালার দুইটা কিন্তু উপরে চলে আসছে, অর্থাৎ এই কালার দুইটা শর্টিং হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। সো এইভাবে কালার ওয়াইজ আপনি শর্টিং করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফিল্টারে ক্লিক করার পরে এই যে এখানে সবগুলো প্রোডাক্ট এখানে কিন্তু দেখাচ্ছে, তাই না? সবগুলো প্রোডাক্ট। সো এখানে যে অপশনটা আছে, আমি যদি এই জায়গাটা একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল। এই সিলেক্ট অলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। এখন ডিসিলেক্ট হওয়ার পরে আমি চাচ্ছি যে কিছু প্রোডাক্টকে এখানে শো করাইতে, তো এখান থেকে ক্যামেরা সিলেক্ট করলাম, কিবোর্ড সিলেক্ট করলাম, মার্কার সিলেক্ট করলাম, প্রজেক্টর সিলেক্ট করলাম, টেবিল সিলেক্ট করলাম। করার পরে যদি ওকে বাটনে ক্লিক করি, ওকেতে ক্লিক করার সাথে দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি শুধুমাত্র সেগুলোই কিন্তু এখানে আসছে। তাহলে বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো হাইড হয়ে গেছে। দেখেন এখানে আমাদের এটা হচ্ছে 5 নম্বর রো, 6 নম্বর রো, 7 নম্বর রো, 7-এর পরে 8 নম্বর রোটা নেয়, হাইড হয়ে গেছে, 9 নম্বর রো আছে, তারপরে 9-এর পরে 20 নম্বর রো, তার মানে 10 থেকে 19 পর্যন্ত হাইড হয়ে গেছে। তারপরে 25 নম্বর রো, মাঝখানের রোগুলো কি হচ্ছে? হাইড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র কয়েকটা প্রোডাক্টকে এখানে দেখতে, তো তখন সেক্ষেত্রে আমি এখানে ফিল্টার করব। এখান থেকে যদি আমি আরেকটা প্রোডাক্ট দেখতে চাই, যে মাউস, এটাকে ওকে করে দিলাম, তাহলে মাউসটাও কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিন্তু মাউসটা চলে আসছে। তো মূলত ফিল্টারটা আসলে করা হয় এজন্যই যে যখন আপনাকে অনেক বড় একটা ডেটা সেট থেকে আপনাকে অনেক প্রোডাক্ট থাকতে পারে, বাট আপনি চাচ্ছেন কিছু প্রোডাক্টকে প্রিন্ট করতে বা কিছু প্রোডাক্টের ডেটাটাকে শো করে সেটাকে প্রিন্ট করে বের করতে। তো তখন যেটা করা লাগবে যে আপনার এটা যখন বড় ডেটা থাকবে তখন এর মাঝখানে যেগুলো চাচ্ছেন না সেগুলোকে আবার একটা একটা করে হাইড করা বা ওটাকে ডিলিট করে মূল ডেটাটা রাখা, যেটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এটা কিন্তু অনেক জটিল কাজ। তো এই কাজটাই কিন্তু আমরা সিম্পলি জাস্ট ফিল্টারের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। এর পাশাপাশি ফিল্টারের সুবিধাটা হচ্ছে, যেমন আমি চাচ্ছি যে এই যে প্রোডাক্টগুলো একই সাথে কিন্তু আমরা মাল্টিপল ফিল্টার করতে পারি। মানে আমি এখান থেকে যে কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করছি, আমি এখান থেকে আরও কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করি,
তো এরকম কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম দেখেন। সো এই যে প্রোডাক্টগুলো আমি চাচ্ছি এই প্রোডাক্টগুলো তো বিভিন্ন রিজিয়নে সেল করা হয়েছে, তাই না? এখানে বিভিন্ন রিজিয়ন আছে। তো আমি দেখতে চাচ্ছি যে এই যে প্রোডাক্টগুলো কোনগুলো শুধুমাত্র ইস্ট রিজিয়নে সেল করা হয়েছে, তখন কিন্তু আমি এখানে আবার ফিল্টার করতে পারবো রিজিয়ন ওয়াইজ। এখানে 4টা রিজিয়ন দেখা যাচ্ছে, আমরা সবগুলো ডিসিলেক্ট করে দিলাম। ইস্টে ক্লিক করে যদি আমি ওকে করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে প্রোডাক্টগুলোকে সিলেক্ট করছি সেই প্রোডাক্টগুলো ইস্ট রিজিয়নে সেল করা হয়েছে। কোনগুলো? এইগুলো হচ্ছে ইস্ট রিজিয়নে সেল করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আবার ফিল্টার যদি আপনি উঠাই দিতে চান এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়ন, এটাতে ক্লিক করলে ফিল্টার উঠে যাবে। আবার এখানেও ফিল্টার উঠানোর জন্য এখান থেকেও ফিল্টার উঠিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের সবগুলো যেটা আবার পুনরায় চলে আসছে। তো যেমন ধরেন আমি যদি এটার আরেকটা এক্সাম্পল দিয়ে বলি যে ফিল্টার আসলে কেন করা হয়। ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে যেখানে হচ্ছে আলেম জেনারেল 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। তো আপনি যদি আলেমদেরকে আলাদা করতে চান তাহলে কি করতে হবে? এই ক্যাটাগরি থেকে, তখন তো ক্যাটাগরি থাকবে আলেম জেনারেল, আলেম জেনারেল, জেনারেল আলেম, এভাবেই তো থাকবে। তো আপনি জাস্ট ক্যাটাগরিতে ক্লিক করে আলেমে ক্লিক করে ওকে করে দিলেই আপনি আলেমদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আবার যদি জেনারেল দরকার হয় তাহলে ওখান থেকে জেনারেল সিলেক্ট করে দিলেই জেনারেলদের তথ্য পেয়ে যাবেন। তার মানে দেখেন আপনি কত সহজে আলেম জেনারেলটাকে ফিল্টার করে আলাদা করে ফেলতে পারতেছেন, ঠিক আছে? এটা যদি আপনাকে ম্যানুয়ালি করতে হতো তাহলে কিন্তু অনেক সময় লাগতো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে এইভাবে মাল্টিপল ফিল্টার করতে পারি। আপনি চাইলে নেম ওয়াইজ ফিল্টার করতে পারেন, যেমন এখান থেকে নেম, এই যে রিতা, সবগুলোকে সিলেক্ট করে রিতাতে ক্লিক করে যদি ওকে করি তাহলে রিতা নামে টোটাল 4টা আছে, ঠিক আছে? সো এইভাবে আমরা ফিল্টার করতে পারি, আবার ফিল্টার উঠিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব হচ্ছে ফ্রিজ প্যান। ফ্রিজ প্যানটা আসলে কি? ফ্রিজ মানে হচ্ছে আমরা তো জানি যে কোনো কিছুকে জমিয়ে রাখা, ঠিক আছে? যে আমাদের বাসা বাড়িতে যে ফ্রিজগুলো আছে এগুলোই মূলত। তো ফ্রিজ প্যান হচ্ছে একটা রো বা একাধিক রো অথবা একাধিক কলাম বা একটা কলামকে ফ্রিজ করে রাখা, অর্থাৎ এটা নড়াচড়া করবে না, জাস্ট এক জায়গায় ফ্রিজ হয়ে থাকবে, স্থির হয়ে থাকবে, কোনো নড়াচড়া করবে না, ঠিক আছে? যেমন দেখেন এখানে আমাদের একটা ডেটা সেট আছে, সেটা কি? যে প্রোডাক্ট, রিজিয়ন, নেম, ইউনিট, সেল, সিওজিএস। আচ্ছা, আমি যখন একটু নিচের দিকে স্ক্রল করতেছি তখন কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। এবং দেখেন আমি যদি আরও স্ক্রল করি এখন কিন্তু হেডিংটা আমার দেখা যাচ্ছে না, তাই না? হেডিংটা উপরে ভিতরে ঢুকে গেছে, এই যে হেডিংটা। যখন আমরা স্ক্রল করতেছি তখন হেডিং আর দেখা যাচ্ছে না। এখন যখন আপনার কাছে অনেক বড় ডেটা সেট থাকবে তখন আপনি ভুলে যাবেন আচ্ছা এই যে নাম্বারগুলো এগুলো কি। যেমন এখনই আমি মনে করতে পারতেছি না এগুলো কি, দেখছেন? তো এমন যদি হয় যে হেডিংটা সবসময় উপরে স্থির থাকবে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু দেখতে পারবো যে এই ডেটাগুলো কিসের ডেটা। এই যে এখন আমাকে কিন্তু উপরে যে দেখতে হচ্ছে যেটা হচ্ছে সেলস, আবার এটা হচ্ছে সিওজিএস, উপরে এসে দেখতে হচ্ছে। বাট এটা যদি স্থির হয়ে থাকে তাহলে কেমন হয়? সো আমরা এটাই মূলত দেখব। সো ফ্রিজ করার জন্য মোটামুটি আমাদের এখানে ফ্রিজ প্যানটা পাবেন হচ্ছে ভিউ থেকে। ভিউ থেকে আসার পরে এখানে ফ্রিজ প্যান আছে, 3টা অপশন আছে। তো আমরা এই অপশনগুলো প্রথমে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা অপশন আছে হচ্ছে এইটা আমরা একটু পরে দেখব। প্রথমেই হচ্ছে ফ্রিজ টপ রো। ফ্রিজ টপ রো মানে হচ্ছে এটাতে ক্লিক করলে প্রথম যে রোটা অর্থাৎ 1 নাম্বার যে রো, এই টপ রোটা ফ্রিজ হয়ে যাবে। এখন যদি আমরা নিচে স্ক্রল করে দেখেন সাবটোটালটা কি হয়েছে? ফ্রিজ হয়ে গেছে 1 নাম্বার রো। যদি আমার উপরে স্ক্রল করি চলে আসতেছে, দেখেন? তো 1 নাম্বার রো কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আনফ্রিজ করার জন্য আমরা কন্ট্রোল জেড দিলে কিন্তু ব্যাকে যাবে না। আনফ্রিজ করতে হলে আপনাকে এই ফ্রিজ প্যানে ক্লিক করতে হবে। এখন এখানে দেখেন আনফ্রিজ প্যানস, এটা অপশন চলে আসছে। এই অপশনে ক্লিক করলে আনফ্রিজ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু সাবটোটালটা আনফ্রিজ হয়ে গেছে। আবার এখানে আরেকটা অপশন আছে ফ্রিজ ফার্স্ট কলাম। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রথম যে কলামটা এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। দেখেন এ নাম্বার কলামটা ফ্রিজ হয়ে গেছে। এখন যদি আমাদের এখানে যে স্ক্রল বার, এই যে বি কলামের দিকে একটু খেয়াল করবেন। বি কলামটা এই যে স্ক্রল করলে বাম দিকে স্ক্রল করলে ডান দিকে স্ক্রল করলে ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে? সো তার মানে এ কলামটা আমার ফ্রিজ হয়ে গেছে। আবার এটাকে আনফ্রিজ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি দেখেন এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন। মনে করেন আপনি এরকম একটা পজিশনে আছেন, এখন যদি ফ্রিজ টপ রোতে ক্লিক করেন তাহলে দেখেন এটা কি হচ্ছে? 13 নম্বর রোটা ফ্রিজ হয়ে গেছে। বাকিগুলো কোথায় গেল? হাইড হয়ে গেছে। কেন হাইড হয়ে গেছে?
কারণ আমরা এই অবস্থানে এসে কিন্তু ফ্রিজ করেছিলাম। আমি একটু আনফ্রিজ করি, এই যে আনফ্রিজ হয়ে গেল। মানে আপনাকে 1 নাম্বার রোটা ফ্রিজ করতে হলে অবশ্যই 1 নাম্বার রোতে থাকা লাগবে, যে 1 নাম্বার রো এটা ভিজুয়ালি দেখা লাগবে। এরপর যদি আপনি এখান থেকে ফ্রিজ টপ রো করেন তাহলে 1 নাম্বার রোটা ফ্রিজ হবে। কিন্তু আপনি যদি এখান থেকে, আমি আবার আনফ্রিজ করি, এখন আছে কত নাম্বার, এখানে আছে 17 নাম্বারতে রোতে। তো এখান থেকে যদি আপনি ফ্রিজ টপ রো করেন তাহলে কিন্তু 17-এর উপরে যেটা 16 নাম্বার কিন্তু ফ্রিজ হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? আবার আনফ্রিজ করলে আনফ্রিজ হলো। আবার একইভাবে যদি আপনি এখানে আমাদের এ কলাম আছে, যদি এখানে আপনি স্ক্রল করে সি কলামে আসেন এবং এখান থেকে ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক করেন তাহলে কিন্তু সি কলামটা ফ্রিজ হয়ে যাবে। এই জন্য আপনার প্রথম কলামটা ফ্রিজ করতে হলে অবশ্যই আপনাকে এটা ভিজুয়ালি থাকতে হবে, দেখা লাগবে যেখানে এ কলাম আছে কিনা। এরপর যদি ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক করেন তাহলে প্রথম কলামটা ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাকে আমি আনফ্রিজ করে দিলাম। এখন আসেন, আমি চাচ্ছি যে একসাথে এই যে এখান থেকে 7টা রোকে ফ্রিজ করতে। তাহলে কি করব? তাহলে যে কাজটা করতে হবে, আপনাকে 8 নাম্বার রোতে ক্লিক করতে হবে। তাহলে 8 নাম্বারের উপরে যতগুলো রো আছে সবগুলো রো ফ্রিজ হয়ে যাবে। সো 8 নাম্বার রোতে ক্লিক করে ফ্রিজ প্যান থেকে যদি এখন আমরা ফ্রিজ প্যান এই অপশনটাতে ক্লিক করি, এখানে কিন্তু আগে আনফ্রিজ লেখাটা ছিল যখন আমাদের ফ্রিজ করা ছিল, তো এখন একটা ফ্রিজ প্যান অবস্থায় আছে। তো এই ফ্রিজ প্যানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন 8-এর উপরে সবগুলো ফ্রিজ হয়ে গেছে। দেখেন 1 থেকে 7 পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে। এখন যদি আমি নিচে স্ক্রল করি, এখন কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সেলস, এগুলো সিওজিএস, এগুলো হচ্ছে ইউনিট, খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আবার আমি আনফ্রিজ করে দিলাম। যদি একসাথে মনে করেন এই 2টা কলামকে ফ্রিজ করবেন তাহলে কি করবেন? সি কলামে ক্লিক করবেন। তার মানে সি কলামের বাম পাশে সবগুলো ফ্রিজ হবে। এখান থেকে আমরা ফ্রিজ প্যানে ক্লিক করব, দেখেন এই এ বি 2টা কলাম ফ্রিজ হয়ে গেছে। আবার এটাকে আনফ্রিজ করি। এখন কথা হচ্ছে, মনে করেন আমি একই সাথে রো এবং কলাম ফ্রিজ করব। ধরেন 1 নাম্বার রো ফ্রিজ করব এবং 1 নাম্বার কলাম ফ্রিজ করব। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেলটাতে ক্লিক করতে হবে। দেখেন এই সেলের উপরে কয়টা রো আছে? একটা রো। বাম পাশে কয়টা কলাম আছে? একটা কলাম। এখন আমরা ওই সেলে ক্লিক করে ফ্রিজ প্যানে ক্লিক করব। তার মানে এইটার উপরে একটা রো এবং বাম পাশে একটা কলাম ফ্রিজ হয়ে যাবে। আবার আনফ্রিজ করি। মনে করেন আমি এখানে ক্লিক করে যদি ফ্রিজ প্যানে ক্লিক করি তাহলে কি হবে? এটার বাম পাশে কয়টা কলাম আছে? এই সেলের বাম পাশে 2টা কলাম। আর উপরে কয়টা রো আছে? 6টা রো আছে। তাহলে এই পজিশনে এসে যদি আপনি ফ্রিজ প্যানে ক্লিক করেন, দেখেন বাম পাশে 2টা রো ফ্রিজ হয়ে গেছে, উপরে 2টা কলাম ফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, উপরে 2টা রো ফ্রিজ হয়ে গেছে, বাম পাশে 2টা কলাম ফ্রিজ হয়ে গেছে। আবার আনফ্রিজ করে দিলাম। এখন যদি মনে করেন যে আমি চাচ্ছি যে এই 4টাকে ফ্রিজ করব প্লাস হচ্ছে এই 7টা রোকে ফ্রিজ করব, তাহলে কোথায় ক্লিক করব? এই চেয়ারে ক্লিক করব। কারণ কি? চেয়ারের উপরে হচ্ছে 7টা রো এবং চেয়ারের বাম পাশে হচ্ছে 4টা কলাম। সো এখন যদি ফ্রিজ প্যানে ক্লিক করি, দেখেন ফ্রিজ প্যান হয়ে গেছে। ঠিক আছে, আবার আনফ্রিজ করে দিলাম। সো এভাবেই মূলত ফ্রিজ প্যানটা করা হয়, বা এভাবে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল 6 নাম্বার লেকচারের ওভারঅল এভরিথিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যতটুকু দেখাইছি এতটুকু অংশ প্র্যাকটিস করবেন। কোথাও যদি কোনো প্রবলেম হয় বা কোথাও আটকে গেলে ভিডিওটা যেহেতু ইউটিউবে থাকবে, কমেন্ট করবেন, আমি ওই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।